নদী 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 সোজা যেতিস যদি। তোমরা ছোটবেলায় এই কবিতাটি কে কে পড়েছো একটু হাত তোলো তো। ও বাবা, তোমরা সবাই দেখছি পড়েছো। তাহলে নদীকে নিয়ে একটি কবিতা যখন তোমরা পড়েছো, নিশ্চয়ই তোমরা কিছু নদীর নামও বলতে পারবে। তাহলে আমাকে চটপট কয়েকটি নদীর নাম বলে ফেলো তো। ঠিক বলেছো ফতেমা, প্রথমেই যে নদীর নাম সেটি হচ্ছে গঙ্গা। আচ্ছা, এরপরে দ্বিতীয় একটি নদীর নাম কে বলতে পারবে? দ্বিতীয় একটি নদী হচ্ছে তিস্তা। বাহ, খুব ভালো বলেছো। দ্বিতীয় নদী হচ্ছে তিস্তা। এছাড়া 3 নম্বর নদীর নাম কে বলতে পারবে? 3 নম্বর নদী হচ্ছে ভাগীরথী। বাহ, খুব ভালো বলেছো, আমি লিখে দিলাম ভাগীরথী। বাহ, তোমরা তো অনেক কিছু জানো দেখছি। বেশ, তাহলে দেখো তো, আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করলাম নদীর। এই নদীটিকে কেমন দেখতে লাগছে? নদীটি মনে হচ্ছে একদিক থেকে অন্য একদিকে বয়ে চলে যাচ্ছে, তাই না? বাহ, খুব ভালো বলেছো। এবার তোমরা ছোটোবেলাতেই শিখে গেছো ত্রিভুজ আঁকা। আমি তাহলে এর পাশে বেশ কতগুলি ত্রিভুজকে যদি এঁকে দিই, তাহলে দেখো তো এগুলিকে দেখে পাহাড় মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে পাহাড়। এবারে আমাকে কে বলতে পারবে যে আমরা আলো কোথা থেকে পাই? সূর্য থেকে আলো পাই, তাই না? এই দেখো, এটা দেখে মনে হচ্ছে একটা সূর্য। এখানে কিন্তু বেশ কতগুলো মেঘকে আমরা এখানে এঁকে দিলাম। এইবার দেখো, একটা কিন্তু ছবি আঁকা হয়ে গেল, তাই না? এইবার যদি তোমাদের বলি গুটি গুটি পায়ে সবাই রান্নাঘরে চলো, রান্নাঘরে গেলে কি দেখতে পাবে? রান্নাঘরে গেলে দেখতে পাবে যে এই রকম একটা হাঁড়িতে তোমাদের মা কি করেছে? উনুনের উপরে ভাত চাপিয়েছে, তাই না? এবার যখন সেই তলায় আগুন দেওয়া হচ্ছে, তখন এখান থেকে কি সেই জলগুলো কিন্তু বাষ্প আকারে উপর দিকে উঠে চলে যাচ্ছে। তোমরা দেখেছো এই চিত্র? সবাই দেখেছো, তাই না? বেশ, তাহলে আমরা জানতে পারলাম যে জলে যখন তাপ দেওয়া হয়, জল তখন কি হয়ে যায় বলো পরেশ? ঠিক বলেছো, জল তখন বাষ্প হয়ে উপর দিকে উঠে চলে যায়। তাহলে এই সূর্যের মধ্যেও তো প্রচুর পরিমাণে তাপ আছে, তাই না? তাহলে সূর্যের এই তাপ যখন সরাসরি আমাদের এই পৃথিবীতে এসে পড়ছে, তাহলে এখানে প্রচুর খাল, বিল, পুকুর, নদী, নালা, সমুদ্র অনেক কিছু আছে না? তাহলে সেখানেও কি আছে বলো তো? সেখানে কিন্তু জল আছে। তাহলে সেই জল কিন্তু বাষ্পীভূত হয়ে কোথায় চলে যাবে? এখান থেকে সরাসরি কিন্তু উপর দিকে চলে যাবে, তাই না? এবং উপর দিকে গিয়ে কি হবে? সেগুলো কিন্তু এই মেঘে পরিণত হয়ে যাবে, এবং তারপরেই সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হতে শুরু করে দেবে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার পরে। তাহলে এই অঞ্চলটি কোথায়? এই অঞ্চলটি হচ্ছে পাহাড় পর্বতের একেবারে চূড়ায়, তাই না? তাহলে সেখানে যখন বৃষ্টিপাত হচ্ছে, সেই জলগুলি কিন্তু সেখানে এসে পড়ছে। এবার এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। কি বললাম? কেমন? প্রচণ্ড ঠান্ডা। তাহলে তোমরা যখন জল ফ্রিজের মধ্যে পুরে দাও, তখন সেখানে কি হয়? জল জমে বরফ হয়ে যায়। কে বলতে পারবে কেন বরফ হয়ে যায়? ঠিক বলেছো, সেখানে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য কিন্তু বরফ হয়ে যায়। তাহলে এখানেও যদি প্রচণ্ড ঠান্ডা হয়, এখানেও কিন্তু জলগুলো কী হবে? জমে কিন্তু বরফ হয়ে যাবে। এইবার ধরো সেই বরফ যখন তুমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলে, তখন কি হয়? আস্তে আস্তে সেই বরফ কিন্তু গলে আবার জলে পরিণত হয়ে যায়। বাহ, খুব ভালো বলেছো। তাহলে এই যে মেঘ থেকে বৃষ্টিপাত হলো, এবং সেগুলো এই যে পাহাড়ের গায়ে যেখানে জমা হয়েছে, সেগুলোও তো সূর্যের তাপে এক সময় একটু একটু করে গলে যাবে, তাই না? এবার যদি এখানে জল যদি গলে যায়, তোমরা হাতের উপর যখন বরফ নেবে, সেই বরফ যখন গলে যাবে, তখন কি হবে? সেই বরফ গলা জল কিন্তু তোমাদের হাত বেয়ে নিচের দিকে কি হবে? নেমে চলে আসবে, তাই না? তাহলে এখানে যে জলগুলি গলে যাচ্ছে, সেগুলোও কিন্তু একসময় এখান দিয়ে নিচে নেমে বয়ে চলে আসবে। কোথায় চলে আসবে? ঠিক বলেছো, এখানে নদীতে চলে আসবে। তাহলে এখন যে নদীটিকে আমরা দেখতে পাচ্ছি, এই নদীতে যে জল আছে বলো তো, সেই জলটা কোথা থেকে এসেছে? সেই জলটা কিন্তু এসেছে এই সমস্ত পাহাড় পর্বতের যে বরফ, সেই বরফগুলো গলে। তাহলে বরফ কিন্তু সারা বছর ধরে গলছে। তাহলে বরফ যদি সারা বছর ধরে গলে, তাহলে কিন্তু এই নদীগুলিতে কিন্তু সারা বছর জল থাকবে। তাহলে এই যে সারা বছর, সেই সারা বছর বিষয়টিকে আমি নিত্য বলতে পারি। নিত্য মানে যেটা রোজ, যেটা প্রতিদিন। আর এর মধ্যে দিয়ে কি বয়ে যাচ্ছে? এর মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে। তাহলে নিত্য মানে হচ্ছে রোজ, এবং বহ মানে হচ্ছে যার মধ্যে দিয়ে বয়ে চলে যাচ্ছে। তাহলে এই নদীগুলির মধ্যে দিয়ে রোজ সারা বছর জল বয়ে যাচ্ছে, তাই এই নদীগুলিকে বলা হয় নিত্যবহ নদী। কে বুঝতে পারলো না? সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে জানলাম যে নিত্যবহ নদী কাকে বলে।
বেশ, এইবারে তোমরা আমাকে একের পর এক বলো তো যে এই নিত্যবহ নদীর একটি প্রধান বৈশিষ্ট্য কি? আমি কি বলেছি? ঠিক বলেছো, এই নিত্যবহ নদীগুলির মধ্যে সারা বছর ধরে জল প্রবাহিত হয়। এবারে বলো দেখি, এই নিত্যবহ নদীর মধ্যে যে জল আছে সেই জলগুলো কোথা থেকে আসে? ঠিক বলেছো, সেগুলি পাহাড় পর্বত থেকে আসে। এই যে পাহাড় পর্বত, তার মাথায় যে বরফ জমে থাকে সেই বরফ গলে গিয়ে কিন্তু এই নদীগুলির সৃষ্টি হয়। বাহ, খুব ভালো বলেছো তোমরা। তাহলে দেখো কত কি জেনে গেলে আজকে। বেশ, তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। সবাই কিন্তু ভালো থেকো। তাহলে দেখুন, পঞ্চম শ্রেণীর একটি টিচিং ডেমনস্ট্রেশন সেটা কিন্তু এখানে শেষ হলো। এবারে এই যে টপিকটিকে আপনারা দেখলেন, এই টপিকটিকে কেন্দ্র করে একাধিক আপনি টিচিং ডেমনস্ট্রেশন দিতে পারেন। আমি যদি একের পর এক নামগুলি বলি, যেমন এখানে দেখালাম নিত্যবহ নদী বা বরফ গলা জলে পুষ্ট নদী, যে নদীগুলির মধ্যে সারা বছর জল থাকে, নদী কিভাবে সৃষ্টি হয়, বৃষ্টিপাত কিভাবে হয়, এই সকল টপিকগুলো কিন্তু এই একটি টিচিং ডেমনস্ট্রেশনকে কেন্দ্র করে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। এখন যারা রোজ নন্দী একাডেমিকে দেখেন, আশা করি তাদের অন্য কোনো সাপোর্টের প্রয়োজন হবে না। শুধুমাত্র এই চ্যানেলটিকে দেখলেই কিন্তু আপনারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। তারপরেও যদি মনে হয় যে কেউ পেইড ব্যাচে ভর্তি হবেন, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে মেসেজ করবেন, বাকিটা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো। আমাদের 15 নম্বর যে নতুন ব্যাচ, সেটা 10-15 দিনের মধ্যেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, কাজে অতি সত্বর যোগাযোগ করবেন। তাহলে যে কথা বলছিলাম, যে এমন একটি টপিক, সেই টপিককে কাজে লাগিয়ে আপনি কিন্তু একাধিক টিচিং ডেমনস্ট্রেশন দিতে পারবেন। এবারে কি কি বিষয়গুলো আমরা এই টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে দেখতে পেলাম, দেখুন এখানে আমি কিন্তু একটা চার্ট তৈরি করেছি, নদীর চার্ট। হ্যাঁ, তাহলে একটা টিএলএম হয়ে গেল এটা। আমি কিন্তু এখানে নদীর ছবি এঁকেছি, এখানে পাহাড়ের ছবি এঁকেছি, এখানে সূর্যের ছবি এঁকেছি। তাহলে এই টিএলএমগুলি কিন্তু আমি ব্যবহার করেছি, তার সঙ্গে ব্ল্যাকবোর্ডের ব্যবহার কিন্তু করেছি। এটা দেখতে ত্রিভুজের মতো, এটা একটি বৃত্তের মতো। তারা রোজ তাদের দৈনন্দিন জীবনে দেখছে হাঁড়িতে বাড়িতে রান্না হচ্ছে। তাহলে এই বিষয়বস্তুগুলো সব তার চেনা জগৎ থেকে নিয়ে এসেছি। প্রত্যেকটা শিশুই কিন্তু এই বিষয়গুলি সব জানে। তাহলে তার চেনা জগৎ থেকে উদাহরণগুলোকে তুলে নিয়ে এসেছি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। তার সঙ্গে টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে প্রশ্ন উত্তর রেখেছি, এবং শিশুরা যাতে খুব সহজেই এগুলোকে শিখতে পারে এবং তাদেরকে আকৃষ্ট করতে পারি আমি, তার জন্য খুব সুন্দর উপস্থাপন ভঙ্গিমার মধ্যে দিয়ে এগুলোকে পরিবেশন করেছি এবং সবার শেষে মূল্যায়ন করেছি। তাহলে আপনি এই যে প্রক্রিয়াটা দেখতে পেলেন, এই প্রক্রিয়াটাই কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে করতে হবে একদম স্বতঃস্ফূর্ততার সঙ্গে। তাহলে আপনি ডেমোতে 5-এ 5 কিন্তু পেয়ে যাবেন। এবারে যদি একদম 5-এ 5 নিশ্চিত করতে চান, তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান, অথবা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো প্রতিনিয়ত দিচ্ছি সেগুলোকে দেখুন, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।